কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের মাঝে ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন নিয়ে হাজির হয়েছি। যারা এসএসসি পরীক্ষা দিবা 24 সালে, কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, আর মাত্র হাতে 2 মাসের মতো সময় পাবা। তো এই অল্প সময়ের মধ্যে তুমি কীভাবে তোমার যে ফার্স্ট পেপার ফিজিক্স রয়েছে বা ফিজিক্সের সম্পূর্ণ সাজেশনই চ্যানেলে আপলোড করা হবে, তো তুমি কিভাবে তোমার যে ফিজিক্স সাবজেক্টটা রয়েছে পদার্থবিজ্ঞান, সেটা কীভাবে তুমি কমপ্লিট করবে, আজকে সেই ভিডিও নিয়ে কথা বলবো। এবং অধ্যায়ে যে অধ্যায়গুলো রয়েছে, অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, সেই টপিকসগুলো কী কী এবং কীভাবে পড়তে হবে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায়ে ক, খ, ক এবং খ নংয়ের জন্য তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ভেক্টর কাকে বলে এই সংজ্ঞা পড়তে হবে ক এবং খ এর জন্য। সংজ্ঞাগুলো পড়বা, যেমন ভেক্টরের উদাহরণগুলোর সংজ্ঞা তুমি যে বই বা যে গাইড রয়েছে সেখানে কিন্তু সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি দেখে দেখে পড়ে ফেলবা। ওকে, একক, নাল, শূন্য, বিপ্রতীপ, অবস্থান, ব্যাসার্ধ, আয়তন, স্বাধীন, এগুলো যে কাকে বলে, ঠিক আছে, কি এগুলো তুমি সুন্দরভাবে গাইড দেখে দেখে পড়ে ফেলবা। ওকে, তো এবং ক্ষয়ের জন্য ব্যাখ্যা সামান্তরিক ও ত্রিভুজের সূত্র, ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান যথাক্রমে তাদের যোগফল ও বিয়োগফলের সমান ব্যাখ্যা। ওকে, এইরকম দেখো যতগুলো এখানে ব্যাখ্যা হিসেবে রাখছি সেগুলো তুমি পড়ে ফেলবা। ওকে, ভেক্টরের উদাহরণগুলোর ব্যাখ্যা কেন হয়, যেমন শূন্য ভেক্টরের দিক নেই কেন, এই টাইপ বলো। সরণ ভেক্টর রাশি হলেও কাজে স্কেলার, বিপ্রতীপ ভেক্টরকে সমরূপ ভেক্টর বলা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই টাইপের যে ভেক্টরগুলো কেন হয় তা ব্যাখ্যা করতে পারবা। এগুলো সাধারণত তোমার ক্ষয়ের জন্য। তারপর ভেক্টর অপারেটর, গুণের তাৎপর্য, এগুলো তোমার যে খ নম্বর রয়েছে ভেক্টর থেকে, সেই খ নংয়ের জন্য তুমি এইগুলো আগে কমপ্লিট করে ফেলবা। এবং এইগুলো কিন্তু প্রতি বছরই এসে থাকে এবং খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এইগুলো কমপ্লিট করার পরে বাকি যদি কোনো কিছু তোমার কাছে মনে হয় যে বাকি রয়েছে, সেগুলো তুমি দিন পরে পড়তে পারবা। কিন্তু এইগুলো তোমাকে কখনো স্কিপ করবা না। এইগুলোকে শেষ করার পরে তুমি যদি পারো এগুলো, তাহলে তুমি বাকিগুলো পড়তে পারো। যখন তুমি দেখতেছো এগুলো আমি পারি না, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এগুলো আগে শেষ করতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা গ এবং ঘ নং প্রশ্নের জন্য কোন ধরনের প্রশ্ন হতে পারে বা কোন ধরনের টপিকসগুলো তোমাকে পড়তে হবে। তো এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে কিছু বেসিক ক্লিয়ার করা জরুরি, যেমন বিভিন্ন শর্তের লব্ধি নির্ণয় এবং একক ভেক্টর বের করা, ছাতা ও নদীর নৌকার ম্যাথ, এটি যদিও লব্ধির কনসেপ্টে পড়ে। ওকে, তো কার্ল এবং ডাইভারজেন্স নির্ণয় করে এদের শর্তের প্রয়োগ। এই অধ্যায় থেকে প্রশ্ন ধরে ধরে না করে কনসেপ্ট ক্লিয়ার করলে বেশি হেল্পফুল হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বিগত বছরের 95% সময় এই অনুযায়ী প্রশ্ন হয়। নিচের টপিক অবশ্যই উপরেগুলো পড়ে গেলে উপরেরগুলো হয়ে গেলে পড়তে হবে, অর্থাৎ তুমি এই উপরেগুলো শেষ করার পরে তুমি নিচেরগুলো পড়বা। ওকে, স্কেলার ও ভেক্টর গুণনের ব্যবহার, লম্ব হবে কিনা, কোণ বের করা, ক্ষেত্রফল ইত্যাদি। ওকে, এরপরে গাড়ির কাছের ম্যাথ, আপেক্ষিক বেগ শেষ। আশা করি বুঝতে পারছো। এই ভেক্টরের জন্য তুমি গরু গ এবং ঘোড়ার গ এই টপিক্সগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট টপিক্সগুলো তুমি আগে কমপ্লিট করবা, দেন তুমি অন্যান্য যদি তোমার মনে হয় বাকিগুলো পড়তে পারো। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী, নিউটন বলবিদ্যা। ওকে, এইখানে দেখো কিছু সংজ্ঞা দেওয়া রয়েছে ক এবং ক্ষয়ের জন্য। এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে বল, মৌলিক বল, ঘাত বল, বলের ঘাত, ভরবেগ, ভরবেগের সূত্র, জড়তা, ভ্রামক, চক্রগতি, ব্যাসার্ধ, কৌণিক, সরণ এবং ভরবেগ, টার্ক। ঠিক আছে, এইখানে তোমার ক ক্ষয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলা প্রতি বছরই কিন্তু এরকম এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয়ে থাকে। তো তুমি ইম্পর্টেন্ট টপিকসগুলো আগে কমপ্লিট করে ফেলবা। ওকে, দেন তুমি কি করবা, তোমার ক্ষয়ের জন্য পড়তে হবে প্রক্রিয়া বলের ব্যবহারিক ব্যাখ্যা, যেমন বন্দুকের নল পেছনে কেন আসে, তারপরে ঝাঁপ দিল নৌকার পেছনে কেন যায়, দেয়াল আঘাত, ঠিক আছে, ইত্যাদি যত কনসেপ্ট রয়েছে সেগুলো তুমি ক্লিয়ার করে ফেলবা। দেন তুমি বলের ঘাড় ভরবেগের পরিবর্তনের সমান ব্যাখ্যা, ঠিক আছে, কোনো বস্তুর বৃত্তাকার পথে সমবেগ চলা সম্ভব নয়, ঠিক আছে, এইরকম যত এখানে রয়েছে খননের জন্য তুমি এগুলো আস্তে আস্তে ধরে ধরে এগুলো কমপ্লিট করে ফেলবা। ওকে, এরপর চলে যাচ্ছি তোমার গরু গ এবং ঘোড়ার ঘয়ের জন্য। তো নিউটনের বলবিদ্যায় তুমি কেন্দ্রমুখী বল, বিমুখী বল,
তা ব্যাংকিং বল, ব্যাংকিং কোণ, শক্তির সংরক্ষণশীলতা, জড়তার ভ্রামক, কৌণিক শক্তির কনসেপ্ট কতবার ঘুরবে এবং মাটির মধ্যে কাঠের মধ্যে কতটুকু ঢুকবে। ওকে, এবং এইটার জন্য তুমি 2, 3, 1, 2, 4, 5 তুমি একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কেন্দ্রমুখী বল, বিমুখী বল, ঠিক আছে, এই যে নিউটনিয়ান বলবিদ্যার থেকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তুমি এগুলো পড়ে ফেলবা। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, এখনও যারা লেখাপড়া শুরু করো নাই অবশ্যই কিন্তু তোমাকে পড়ালেখা শুরু করে দিতে হবে, নাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু খারাপ চলে আসবে বা পাশ নিয়ে কিন্তু তোমার অনেকের টানাটানি শুরু হয়ে যাবে। তো এরপর দেখো এক্সট্রা টপিক হিসেবে তুমি সুতার টান বের করো বা সুতা ছিঁড়ে যাবে কিনা, এই ধরনের টপিকসগুলো তুমি পড়তে পারো। দেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায়ের জন্য ক খ পড়তে হবে তোমাকে, ক্ষমতা, শক্তি, সংজ্ঞা, মাত্রা, ঠিক আছে। এরপরে তুমি স্প্রিং দুর্বক, তারপরে স্প্রিং বল, তারপরে কর্মদক্ষতা, সংরক্ষণ, অশ্বক্ষমতা, এগুলো তুমি পড়ে ফেলবা ক খ এর জন্য সংজ্ঞা হিসেবে, অর্থাৎ কাকে বলে বা কী, এই টাইপের যত প্রশ্ন আছে তুমি এখান থেকে পড়ে পড়ে তোমার বোর্ড বা গাইড বলো এইগুলো দেখে দেখে তুমি এগুলো খুঁজে পড়ে ফেলবা। এরপরে তুমি ক্ষয়ের জন্য ব্যাখ্যা হিসেবে নিতে পারো বল দ্বারা কাজের বিরুদ্ধে, বলের দ্বারা কাজ ও বিরুদ্ধে কাজ। ওকে, স্প্রিং ধ্রুবক ক বলতে কী বোঝায়, গতিশক্তির ঋণাত্মক বলতে কী, কাজ শক্তি উপপাদ্য বিবৃতি, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তু দ্বারা কৃত কাজ শূন্য। ওকে, পৃথিবী, সূর্য, পৃথিবী। ওকে, অভিকর্ষ বল সংরক্ষণশীল কেন, ঠিক আছে। এই ধরনের যত তোমার প্রশ্ন রয়েছে ব্যাখ্যা হিসেবে, অর্থাৎ ক্ষয়ের জন্য বলতে পারি স্প্রিং ধ্রুবক ক বলতে কী বোঝায় এটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এই ধরনের যত প্রশ্ন রয়েছে তুমি এই ক্ষয়ের জন্য কিন্তু পড়ে ফেলবা। আচ্ছা, পরবর্তী টপিকসে যাই। এরপরে রয়েছে কাজ, ক্ষমতা, শক্তির জন্য তুমি গ এবং ঘ নং, এটা কীভাবে তুমি এটা কী কী পড়তে হবে। তো বিভব শক্তি ও গতিশক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা, যেমন কত উচ্চতায় বিভব শক্তি, গতিশক্তির এত গুণ, এখানে ক দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে যে কোনো সংখ্যা অথবা 10, 20 যে কোনো কিছু একটা দিতে পারে। ওকে, সংখ্যা হিসেবে এই জন্য ক এখানে ফাঁকা রয়েছে। তো এবারে ভূমিতে পড়ার মুহূর্তে বেগ কত, এই টাইপ আর কি যত প্রশ্ন রয়েছে তুমি এগুলো কমপ্লিট করে ফেলবা। আচ্ছা, এরপরে শক্তির নিত্যতা সূত্র, পারস্পরিক পাম্পের ক্ষমতা, পানি শূন্য করতে কতক্ষণ, ঠিক আছে, তারপরে টান বল, প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এগুলো তুমি এই গ এবং ঘর জন্য তুমি এইগুলো কমপ্লিট করে ফেলবা বা পড়ে ফেলবা। ওকে, এরপরে এখানে দেখো এই অধ্যায়ের প্রশ্নের ভ্যারাইটি অনেক আবার সহজ, ও তাই ভালো করার জন্য প্রত্যেকটি সূত্রের প্রয়োগ শিখবা এবং কাজ, ক্ষমতা, শক্তির উপপাদ্যের প্রয়োগ শিখবা। এগুলো করলেই কিন্তু তুমি এখান থেকে প্রশ্ন আসলে তুমি এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবা। ওকে, এবং এই অধ্যায়ের আরেকটি প্রশ্ন টাইপ হচ্ছে আন্তল, আনততলের বিভিন্ন বিন্দুতে কৃত কাজ, এই টাইপ প্রশ্ন আসতে পারে। আনততলের দৈর্ঘ্য, ঘর্ষণ গুণাঙ্ক, বলের মান, এইসবও দেখবা। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকসে, মহাকর্ষ, অভিকর্ষ, ক এবং খ নংয়ের জন্য। এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, তুমি মহাকর্ষ, অভিকর্ষ, মহাকর্ষীয় প্রাবল্য, মুক্ত বেগ, ভরবেগ, ঠিক আছে, এইগুলো তুমি পড়ে ফেলবা। এবং ব্যাখ্যা হিসেবে তুমি গ্যালিলিও ও কেপলারের সূত্রগুলোর বিবৃতি ও প্রয়োগ, কোনো গ্রহ সূর্যের কাছাকাছি আসলে বেগ বৃদ্ধি পায় কেন, পৃথিবীর ঘূর্ণায়ন হঠাৎ বন্ধ হয়ে গেলে ক্ষারীয় ও মরুভূমি অঞ্চলে ওজনে কী পরিবর্তন হবে, জি এর পরিবর্তন কীরকম হবে, তারপর নিউটনের মহাকর্ষীয় সূত্র, পৃথিবীর কেন্দ্রের বস্তুর ওজন শূন্য কেন, এই ধরনের যত প্রশ্ন রয়েছে তুমি এখান থেকে কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে, এই অধ্যায় ভালো করে পড়ার জন্য প্রত্যেকটি সূত্রের প্রয়োগ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি, এবং তোমার যে তপন কুমার স্যারের বই রয়েছে অথবা তোমার যে কোনো বই থেকে তুমি থিওরিগুলো ভালোভাবে পড়তে পারো। ওকে, এরপরে মহাকর্ষ ও অভিকর্ষ বল। মহাকর্ষ, অভিকর্ষ, গ এবং ঘর জন্য তুমি বিভিন্ন উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করা, মুক্তি বেগ নির্ণয় করা, এরপর কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করা, দোলক আসতে চলবে নাকি ধীরে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে পাহাড়ের উচ্চতা কিংবা বিভিন্ন শতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা নির্ণয়, এই ধরনের প্রশ্ন তুমি গ এবং ঘর জন্য পড়বা মহাকর্ষ এবং অভিকর্ষ বল অধ্যায়ের ক্ষেত্রে। ওকে, এখানে দেখো এই অধ্যায় ভালো করার জন্য প্রত্যেক সূত্র ভালো মতো করে পড়বা, এবং ম্যাথগুলোর থেকে তুমি এই অধ্যায়ের যে এই চলকের পরিচিতি সহ মাথায় রাখবা, সূত্রগুলো প্রত্যেকটি সূত্র তুমি এখানে মাথায় রাখতে হবে। ওকে, থিওরিগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ের সাথে অষ্টম অধ্যায়ের প্রশ্ন মিক্সড করে কিন্তু প্রশ্ন হতে পারে। তো এই অধ্যায়ের সাথে তোমার যে অষ্টম অধ্যায় রয়েছে সেখানে কিন্তু মিলিয়ে প্রশ্নগুলো করা হতে পারে। আচ্ছা, তো এখানে এক্সট্রা টপিক হিসেবে তুমি এগুলো পড়তে পারো, এবং আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। এখানে টপিকস দেখো,
পদার্থের গাঠনিক ধর্ম। এবং ক্ষয়ের জন্য তুমি এইখানে স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপকতা, নমনীয় বস্তু, স্থিতিস্থাপক বস্তু, এগুলো তুমি এর জন্য পড়তে পারবা। এবং ক্ষয়ের জন্য তুমি এখানে ব্যাখ্যা হিসেবে স্থিতিস্থাপক ক্লান্তি কেন সৃষ্টি হয়, স্থিতিস্থাপক সীমা ও ক্লান্তির মধ্যে পার্থক্য, এই যত ধরনের প্রশ্ন রয়েছে তুমি এগুলো আগে কমপ্লিট করে ফেলবা। ওকে, তাহলে কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ তুমি কিন্তু সুন্দর মতো এই টপিকসগুলো যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এই পদার্থবিজ্ঞানে A+ কিন্তু আনা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, এই অধ্যায় সম্পূর্ণ নেই, তবে এখান থেকে এই সব থেকেই দেওয়া হলো, বইয়ের ভিতরে দেওয়া ছোট ছোট ঘটনাগুলো দেখে নিতে পারো। ওকে, আমরা পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি, পদার্থের গঠনের জন্য গ এবং ঘ নং প্রশ্ন। ওকে, এর জন্য তোমার পড়তে হবে ইয়াংয়ের গুণাঙ্ক থেকে সর্বরকম প্রশ্ন, যেমন দুই পদার্থের ইয়াং এর গুণাঙ্ক থেকে তাদের উপরে প্রেক্ষিত বলের সম্পর্ক বের করা, দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ বের করা, কোনটি বেশি স্থিতিস্থাপক, এমন প্রশ্ন। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। এরকম তুমি এই গ এবং ঘয়ের জন্য এই প্রশ্নগুলো তুমি দেখে নিবা। ওকে, এগুলো কমপ্লিট করে ফেলবা। আচ্ছা, এরপর আমরা চলেছি পর্যায়বৃত্ত গতি। এই অধ্যায়ের জন্য তোমাকে ক এবং ক্ষয়ের জন্য সংজ্ঞা হিসেবে পড়তে হবে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে, স্থানিক এবং কালিক পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দিত গতি, HSHM এর বেগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু তুমি দেখবা যে বোর্ড যে প্রশ্নগুলো রয়েছে সেখানে দেখবা এটা কিন্তু বারবারই কিন্তু আসে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দশা, বিস্তার, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ব্যাখ্যা হিসেবে তুমি এই ব্যাখ্যাগুলো পড়ে ফেলবা। একটি স্প্রিং এবং স্প্রিং ধ্রুবক বলতে কী বোঝায়, সরল পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দিত গতি নয়, ব্যাখ্যা করো এটা। ঠিক আছে, এরপর দেখো HSHM এর সর্বোচ্চ বিভবশক্ত বেগ নির্ণয়। তো ব্যাখ্যা হিসেবে তুমি এইগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। অবশ্যই তোমাকে এইগুলো কমপ্লিট করার পর তোমার যদি মনে হয় যে বাকি কোনো কিছু বাদ রয়েছে, দেন তুমি কিন্তু বাকিগুলো পড়বা। কিন্তু এগুলো আগে খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, এইগুলো কোনো মতেই কিন্তু তুমি স্কিপ করবা না। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিক্সে। পর্যায়বৃত্ত গতির জন্য তুমি গরুগ এবং ঘোড়াগা প্রশ্ন কোনগুলো পড়বা? তো এগুলোর জন্য তুমি পাহাড়ে উচ্চতা নির্ণয়, দোলনকাল। আচ্ছা, দোলনকাল দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কার্যকরী দৈর্ঘ্য। তো কার্যকরী দৈর্ঘ্য বাড়লে দোলনকালে পরিবর্তন, উচ্চতায় নিয়ে গেলে পরিবর্তন, এই ধরনের যত প্রশ্ন আছে তুমি কিন্তু কমপ্লিট করে ফেলবা। এরপরে কার্যকরী দৈর্ঘ্য, দোলনকাল একই রাখতে কি পরিবর্তন, উচ্চতায় নিয়ে গেলে কি পরিবর্তন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এরপরে এক্সট্রা টপিক হিসেবে তুমি শ্রেণী সমান্তরাল সমবায় স্প্রিংয়ের গড় বিদ্যমান হলে এইরকম ক্ষেত্রে এগুলো তুমি কমপ্লিট করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, লাস্টের অধ্যায় আদর্শ গ্যাস, এটা কিন্তু একটু সোজা রয়েছে এবং এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো এখান থেকে ক এবং ক্ষয়ের জন্য তুমি পড়ে ফেলবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, শক্তির সম বিভাজন নীতি, স্বাধীনতার মাত্রা, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, এইগুলো তুমি কমপ্লিট করে ফেলবা কয়ের জন্য। এবং ক্ষয়ের জন্য তুমি শিশিরাঙ্ক কি 0 ডিগ্রির চেয়ে কম হতে পারে, বদ্ধ করে তাপমাত্রা বাড়লে শিশিরাঙ্ক আর্দ্রতার উপর তার প্রভাব। ঠিক আছে, এই ধরনের যত কনসেপ্ট রয়েছে বা টপিকস রয়েছে তুমি এগুলো পড়ে ফেলবা। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা গরুগ এবং ঘোড়াগা নঙের জন্য। এখানে বয়েল ও চার্লসের সূত্র, নদের গভীরতা নির্ণয়, পুকুরে গভীরে বেলুনের আয়তন, তাপমাত্রা কত, গ্যাসের গতিশক্তি, বেগ নির্ণয়, আর্দ্রতা, শিশিরাঙ্ক, নির্দিষ্ট তাপমাত্রা নির্ণয়। ঠিক আছে, এই ধরনের টপিকসগুলো তুমি এই যে আদর্শ গ্যাসে গরুগ এবং ঘোড়াগার জন্য কমপ্লিট করে ফেলবা। ওকে, এবং এক্সট্রা টপিক হিসেবে জলীয় বাষ্পের কত শতাংশ ঘনীভূত হবে, এই টাইপের রাশির মাধ্যমে শিশিরাঙ্ক নির্ণয়, এগুলো কিন্তু পড়ে ফেলতে পারো। আচ্ছা, তো এই ছিল আজকের পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপার সাজেশন। তো যারা এখনও কিছু বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী সাজেশনগুলো সবার আগে পেয়ে যাবা। এবং এটা যদি কারো লাগে বা ডাউনলোড লিঙ্ক, অর্থাৎ এটা PDF লিঙ্ক যদি কারো প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে বলো, আমি তোমাকে দিয়ে দিব, বা তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়েও তুমি পড়তে পারো। তো সবাই ভালো থাকো, ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।